সংসদ সদস্যদের কাজ কি? প্রধানমন্ত্রী যারা সরকার দলীয় আর কি, প্রধানমন্ত্রীকে আকাশের উপরে নিয়ে যাওয়া, এবং এ শুধু সরকার দলীয় সদস্য না, এবং আমি এমন কিছু সংসদ সদস্যরা যাদেরকে আদারওয়াইজ মনে করতাম ভেরি এনলাইটেন্ড, তারাও দেখি সংসদ গিয়ে, কারণ তারা তো সিট পার্টি করে, সিট পার্টি মানে একটা সিট, তোরা যে বালিশ ভাই, আমার কিন্তু ওই সিটটা চাই, সেই সিটের জন্যই তাদের সব কিছু বিসর্জন দিয়ে তারা, মানে আসলে মাঝে মাঝে মনে হয় যে পৃথিবীতে এই শুধু বিশ্ব বেহায়া বলা হতো এর সাথে, তাই না? কিন্তু ওই টাইটেলটা আরও অনেকেরই প্রযোজ্য, কারণ যাদের কোনো সেন্স কাজ করে না, কেমন যেখানে অর্থ, যেখানে স্বার্থ, সেখানেই তাদের কথাবার্তা, তার অর্থ সেটা, তখন মনে হয় যে বিবেক আর কি কাজ করে। কারণ রাষ্ট্রবিজ্ঞানের কি বলে জানেন, আপনারা সবাই জানেন নিশ্চয়ই, এটা কোনো অতিরিক্ত কথা না, যে অটোক্রেসিতে পাতোয়, অর্থাৎ স্বৈরতন্ত্রের দিকে যায় কি করে, কি জিনিস। কারণ সব দেশে তো মানুষ তো চায় তার রাষ্ট্রটা, সরকার তার কথা শুনুক এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটুক। তারপরেও কেন হয় তিনটা, একটা হচ্ছে যদি কখনো সেনা শাসন জারি হয়ে যায়, কারণ সেনা শাসন তো সব কিছু মাইনাস করে তারপরে তাদের মার্শাল প্রতিষ্ঠা করে। আচ্ছা, আরেকটা হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা, আরেকটি হচ্ছে ব্যক্তির শাসন, ব্যক্তির শাসন, পার্সোনাল রুল এস্টাবলিশ করা। সেটা কিভাবে আসে? যখন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে ফেলা হয়, তখন রাষ্ট্রে দুই ধরনের শাসন হতে পারে, একটা প্রতিষ্ঠান উইল রুল ওর ব্যক্তি উইল রুল, দুটোর একটা। আমাদের তো ব্যক্তি রুলকে আমরা সংবিধানের মধ্যে কিভাবে যে সাজিয়ে দিয়েছি। আচ্ছা, আরেকটা হতে পারে, এখন এ থেকে উত্তরণের জন্য যে আমাদের ইনস্টিটিউশনাল বিল্ডিংয়ের দিকে নজর দিতে হবে, খেয়াল করতে হবে। আরেকটা হলো পলিটিক্যাল কালচার রাতারাতি চেঞ্জ হয় না। আপনি ভালো প্র্যাকটিস শুরু করুন এবং সেটা প্রতিষ্ঠান দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, এখন অ্যাবসলিউটিজম কতটা হাসিনার আমলের এখনকার মধ্যে হয়তো বা ভারসাম্যগত। সংসদ সদস্যদের কাজ কি? প্রধানমন্ত্রী যারা সরকার দলীয় আর কি, প্রধানমন্ত্রীকে আকাশের উপরে নিয়ে যাওয়া, এবং এ শুধু সরকার দলীয় সদস্য না, এবং আমি এমন কিছু সংসদ সদস্যরা যাদেরকে আদারওয়াইজ মনে করতাম ভেরি এনলাইটেন্ড, তারাও দেখি সংসদ গিয়ে, কারণ তারা তো সিট পার্টি করে, সিট পার্টি মানে একটা সিট, তোরা যে বালিশ ভাই, আমার কিন্তু ওই সিটটা চাই, সেই সিটের জন্যই তাদের সব কিছু বিসর্জন দিয়ে তারা, মানে আসলে মাঝে মাঝে মনে হয় যে পৃথিবীতে এই শুধু বিশ্ব বেহায়া বলা হতো এর সাথে, তাই না? কিন্তু ওই টাইটেলটা আরও অনেকেরই প্রযোজ্য, কারণ যাদের কোনো সেন্স কাজ করে না, কেমন যেখানে অর্থ, যেখানে স্বার্থ, সেখানেই তাদের কথাবার্তা, তার অর্থ সেটা, তখন মনে হয় যে বিবেক আর কি কাজ করে। মনে রাখতে হবে, একজন ব্যক্তিকে সরিয়ে দিলে কখনোই সিস্টেম চেঞ্জ হয় না, স্ট্রাকচারাল চেঞ্জ ছাড়া সম্ভব না। গণতন্ত্রের কথা আমরা বলি, আমি সৌরভ ভাইয়ের রেফারেন্স দিয়ে বলবো যে জনগণের শাসন কি প্রতিষ্ঠা হয়েছে? আচ্ছা বলুন তো দেখি, জনগণের শাসন, এই যে গণতন্ত্র নিয়ে সারা জীবন যিনি কাজ করেছেন, এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, এমনকি যে সো কল্ড সোশ্যালিস্ট ওরিয়েন্টেড কান্ট্রি, যারা ওই যে অর্থনৈতিক ব্যাপারগুলোকে ফোকাস করেন, তারা কিন্তু অস্বীকার করেননি যে এই ফোলিয়ারকে যে কথাটা, অর্থাৎ রুল বাই মেনি, সেটা হচ্ছে রবার্ট ডলের কথা। তিনি 7টা শর্ত দিয়েছেন, সেগুলো আপনাদের সবারই জানা আছে, যে যেমন ধরুন সার্বজনীন ভোটাধিকার। আপনি যদি সেইটা ধরেন তাহলে কিন্তু ভারতের যে পশ্চিমবঙ্গের নির্বাচন সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে হয়নি। এই নির্বাচনের আগে কত লক্ষ লোককে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে, ইয়েস অর নো, এবং সেটার সমাধান ছাড়া কিসের নির্বাচন? আপনার ফান্ডামেন্টাল ফ্ল নিয়ে আমরা সার্টিফিকেট দিয়ে বসার ক্ষেত্রে সাবধান থাকা ভালো। সব কিছু সুন্দর, দেখুন অল গ্লিটার্স আর নট গোল্ড। 7টা শর্তের পরে 2জন রাষ্ট্রবিজ্ঞানী, যে কেউ অনলাইনে গিয়ে চেক করে দেখতে পারে, জার্নাল অফ ডেমোক্রেসিতে এই 2জন স্কলারকে সুন্দর কথা বলছেন। দেখুন ওসব শর্তের পর আর 2টো শর্ত না হলে গণতন্ত্র হয় না। সেই 2টো শর্ত ইন্টারেস্টিং। প্রথম বলছেন, popularly elected officials must be able to exercise their constitutional powers without being subjected to overriding opposition from unelected officials. বিষয়টা হলো
তারা ব্যাখ্যা করছেন যে ডেমোক্রেসি ইজ ইন জিওপার্ডি, গণতন্ত্র অবশ্যই জিওপার্ডি মানে শেষ, ইফ মিলিটারি অফিসার্স, এন্ট্রান্স সিভিল সার্ভেন্টস, আমলারা or state managers retain the capacity to act independently of elected officials. It's a civilian হোক বা ডিসিশন যে কেউ দেখতে যদি তারকে সাইড ট্র্যাক করতে পারে, যদি তারা ওভারকাম করে ফেলতে পারে, তাদের প্রভাব যদি সেখানে থাকে, তার কিসের গণতন্ত্র? জনগণের ইচ্ছা প্রতিফলন হয় না। আপনি আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্রের নাম নিলাম না, আপনারা জানেন, যেখানে সেনাবাহিনী হচ্ছে সব কিছু কর্তৃত্বের মূলে, তাদের আশীর্বাদ দিকে ক্ষমতা আসে, আবার তাদের বিরাট বাজন হলে ক্ষমতাচ্যুত হয়। জনগণের কিছু যায় মানে ইচ্ছার কোনো যায় আসে না। নাম নিলেন না কেন? আচ্ছা ঠিক আছে, পাকিস্তান নাহলে সৌরভ ভাই বলবে যে বাসুরের নাম নাকি, যে আমার ইচ্ছা নাও, মোটেই না, মোটেই না। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, দ্বিতীয় যেটা তারা বলছে খুব চমৎকার, এগুলো আপনি তাত্ত্বিক বলে হেলায় দিতে পারবেন না, এগুলো আমাদের একেবারে মানে ইয়ার মধ্যে গিয়ে আঘাত করে। দ্বিতীয়টা কি, polity must be self-governing. It must be able to act independently of constraints imposed by some other overarching political system. সেটা কি বলছেন, is a system really democratic if its elected officials are unable to make binding decisions without the approval of actors outside their territorial domain? সীমান্তের বাইরে থেকে যদি নিয়ন্ত্রণ আরোপ করা হয়, আপনি সেটাও গণতন্ত্র হয় না, হয় না, হয় না, হয় না। এবার একটা খুব ইন্টারেস্টিং, আমি সময় বেশি নেব না, আমি জানি না আমার সময় কতটুকু। আচ্ছা, আমি একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের শেয়ার করব। এটা অতি সম্প্রতি বাংলাদেশে ঘটেছে, এটা আই ওপেনার আমাদের সকলের জন্য। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি কেউ দ্বিমত করেন কাইন্ডলি বলুন, আমি ছাত্র সেবা শুনতে বুঝতে রাজি আছি। সেটি হচ্ছে, এবং তার একজন ব্যক্তি আমাদের সামনে উপস্থিতি আছেন যার প্রশংসা একটু আগে করেছে, সেটা কি আমি একটু পড়ে শোনাচ্ছি। 2024 সালের নভেম্বর মাসে একজন আইনজীবী একটি রিট আবেদন, একটি রেফারেন্স প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন যে অন্তর্বর্তী সরকার কোনো আইনি দলিল দিয়ে সমর্থিত নয়। রিটে বলা হয় যে অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে নেই। সত্যি কথা, সে বিষয়ে কাজে সে বিষয়ে রেফারেন্স চাওয়া যায় না, খুবই সত্য কথা, সঠিক কথা। সংবিধানে 106 অনুচ্ছেদ অনুসারে রেফারেন্সের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রুলস অনুসরণ করতে হবে, আপিল বিভাগের রুল অনুসারে অ্যাটর্নি জেনারেল অন্যদের নোটিশ দিয়ে শুনানি করতে হবে। যাই হোক, আদালত পর্যবেক্ষণে জানান যে হাইকোর্ট অন্তর্বর্তী সরকার জনগণের ইচ্ছা ও আইনি নথির ভিত্তিতে গঠিত হয়েছে, তাই এটি নিয়ে বিতর্কের অবকাশ নেই। আচ্ছা, এবং সেখানে বলা হয়েছে বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। আচ্ছা, তারপর তার আন্তর্জাতিক উদাহরণ দিয়েছেন। 11 ফেব্রুয়ারি 2025 পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয় যে বাংলাদেশের রাষ্ট্রপতি এক ব্যতিক্রমী পরিস্থিতিতে সংবিধানের 106 অনুযায়ী উপদেশমূলক মতামত গ্রহণ করেন, অর্থাৎ মিস্টার চুপ্পু। কিন্তু চুপ্পুর ওই মতামত নেওয়া ওই দলিলটাই বেসিস ছিল না। লেট দেয়ার বি নো কনফিউশন অ্যাবাউট ইট। আচ্ছা, কি সেটা? যে মতামত অনুযায়ী কাজ করেছেন, তাই এটি একটি আইনি দলিল দিয়ে সমর্থিত। আচ্ছা, তারপরে তারা বলছে যে বাংলাদেশের জনগণ ইচ্ছার দ্বারা সমর্থিত, ফাইন। ওই আইনজীবী আবার এটার বিরুদ্ধে তিনি আপিল বিভাগে গেছেন, চমৎকার, সেটি তো শেষ আশ্রয়স্থল, ফাইন। আদালত তার পক্ষে সৈনিক মানে তখন ইন্টারভেনার হিসেবে যুক্ত হন লেখক, যিনি সংবিধান সংসদ পরিষদ সদস্য। এটা আমি ডিটেলসে যাব না। মামলায় আরও যারা যারা ছিলেন, তারপরে যে কথাটা চমৎকার, আমার এখানে উপস্থিত আছে, শুনানির সময় শরীফ ভূঁইয়া বলেন যে 106 অনুচ্ছেদ ছাড়াও অন্তর্বর্তী সরকার অনেকভাবে জাস্টিফাইড। তিনি বলেন বর্তমান সরকারের সাংবিধানিকতা 106 অনুচ্ছেদের যে মতামত তার ভিত্তিতে না। এই সরকারের বৈধতার ভিত্তি হলো প্রয়োজনীয়তা, জনগণের চাহিদা ও জনগণের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ। শব্দটা খেয়াল করুন, জনগণের আকাঙ্ক্ষাই এর ভিত্তি, আনকোট। এবার সুপ্রিম কোর্টের রায় দিছে কি? পূর্ণাঙ্গ রায়, পূর্ণাঙ্গ বেঞ্চ, উইদাউট এনি ডিসেনশন অ্যান্ড ডিফারেন্স। প্রধান বিচারপতি
সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বে 7 সদস্যের আপিল বিভাগ 4 ডিসেম্বর সর্বসম্মতিক্রমে কিছু পর্যবেক্ষণ সহ লিভ টু আপিল যেটা ওই আইনজীবী করেছিলেন এটা খারিজ করে দিয়েছে এবং হাইকোর্টের রায় বহাল রেখেছে। দাঁড়াচ্ছে কি? দাঁড়াচ্ছে যে কোনোটা আপনি সংবিধানের নাই এই কথা বলে আপনি যেটা আপসার্চ অভ্যুত্থান বলে বিপ্লবান যাই আপনি বলেন না, অভ্যুত্থানে যদি থাকি আপনি নালিফাই করতে পারেন না, কারণ ওইটাই তো ভিত্তি। নাম্বার 2, এখন আমরা কি বলছি? আচ্ছা বলুন, তখন কিন্তু বলা হতো যে অভ্যুত্থান তো মবের মতো হইতে পারে, কোট আনকোট। এখন বাংলাদেশে এগুলো বেশি আলোচনা হয় যে কিছু লোক সরকারের বিরুদ্ধে তারাও দাঁড়ালো, তারপরে মানে সরকার টিকতে পারলো না, এখন যদি বলে যে তিনি এখনও বৈধ, যদিও পালায় গেছেন, তারপর কিছু লোক বলে যে না 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 এরকম হলে তো সব জায়গায় হবে। নো, ব্যাপক মানুষের অংশগ্রহণ এবং তারপরে যখন যে যার বিরুদ্ধে করা হলো তিনি নিজেই থাকলেন না, তিনি যে প্রতিষ্ঠান বানাইছেন আদালত সব, তাহলে তার কাছে তো বিচার চাইতে পারতেন, তার রায় নিতে পারতেন। তার ঘরে এত প্রতিষ্ঠান ছিল, সব ফেলে রেখে কেন তিনি পালায় গেলেন? তার মানে she knew very well she acted against the will of the people and people have come forward. She has no place in this land, so just fight করে। আচ্ছা, এবার মূল্য যে কথাটা বলার জন্য তখন দেখুন, ওই সময় বলা হতো কি যে মানে ঠিক আছে অভ্যুত্থান বললাম, সবই বললাম, গণ অভ্যুত্থান, কিন্তু তার তো কনস্টিটিউশনাল বেসিস নাই। এবার যখন রেফারেন্ডাম হলো, এবার কি রেফারেন্ডাম কি কনস্টিটিউশনাল তার উপরে নয়? এটা কি আইনগত দলিল নয়? এটা কি ভিত্তি নয়? এটাকে প্রশ্ন করার কোনো সুযোগ আছে? বলুন আমাকে। তাহলে দাঁড়ালোটা কি? যে আপনার রেফারেন্ডাম উইল হ্যাভ দ্য আপার হ্যান্ড, জনগণের সার্বভৌম ইচ্ছা ওটা, বাকিগুলো হচ্ছে যে কথাটা উনি বলছেন অল আর কনস্টিটিউটেড পাওয়ার, যে ওটা কর্তৃক প্রদত্ত। অতএব স্রষ্টাকে আপনি ডিনাই করতে পারেন সৃষ্টিকে বড় করে দেখিয়ে, এটা রং। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।